রোশনিকে নিয়ে যখন জিদান নিজেদের বাড়ির রাস্তায় পৌঁছালো তখন বিস্ময়ে ছানাবড়া হওয়ার জোগাড় রোশনির। চারিদিকে কি সুন্দর আলোকসজ্জা। রোশনি মুগ্ধ দৃষ্টিতে মাথার উপরের দিকে তাকালো। মাথার উপরে টানানো সাদা ও সোনালি রঙের ফেরি লাইটগুলো মৃদু হাওয়ায় দুলে নড়ে উঠছে। লাইটগুলো যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত প্রসারিত। রাস্তাটা স্বপ্নপুরীর ন্যায় লাগছে রোশনির নিকট। বাড়ির সামনে বাইক থামিয়ে জিদান নেমে রোশনিকে জিজ্ঞেস করল, একা একা আসতে পারবে নাকি আবার মুখ থুবড়ে পড়বে? দেখো স্টুপিড গার্ল, এখন তোমার নাম জিদান নওয়াফের সাথে পার্মানেন্টলি জড়িয়ে গিয়েছে। সো এখন যদি স্টুপিডের মতো কাজকর্ম করো তবে আমার নামও ডুববে। সো বি কেয়ারফুল। রোশনি নাসিকা রন্ধ্র ফুলিয়ে বলল, পারবো যেতে, ওকে। বলে আগে আগে বাড়ির ভিতর চলে যেতে নিল জিদান। একটু সামনে গিয়ে কি ভেবে যেন দাঁড়িয়ে গেল। ফিরে এসে রোশনির এক হাত আঁকড়ে ধরে ভিতরে যেতে লাগলো। রোশনি একবার জিদানের দিকে তাকাচ্ছে, আবার নিজের হাতটা আঁকড়ে ধরা পুরুষালী হাতটার দিকে তাকাচ্ছে। তার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে। ঘুম ভাঙলেই সব উধাও হয়ে যাবে। ওদের পিছনে সে কালো রঙা গাড়িগুলো থামলো। একে একে নেমে গেল সবাই। রোশনিকে নিয়ে বাড়ির সদর দরজার সামনে যেতেই মিসেস দিয়া সহ আরও কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী ঘিরে ধরল ওদের। নতুন বর বউকে নাকি বরণ করে মিষ্টি খাইয়ে এরপর ঘরে তুলবে। অগত্যা বাধ্য হয়ে দরজার সামনে দাঁড়াতে হলো। সবার দৃষ্টি নতুন বউয়ের দিকে। বউকে সবাই সূক্ষ্ম নজরে পরখ করছে। এত এত অপরিচিত দৃষ্টি তার দিকে নিবদ্ধ দেখে রোশনির অস্বস্তি হচ্ছে। অস্বস্তির দরুন জিদানের আঁকড়ে ধরা হাতটা সেও শক্ত করে খামছে ধরল। জিদান নজর ঘুরিয়ে ভুরু কুঁচকে তাকালো হাতের দিকে। এই মেয়ে এমনভাবে হাত ধরেছে মনে হচ্ছে হাতের মাংস তুলে ফেলবে। এরপর হাত থেকে দৃষ্টি সরিয়ে তাকালো রোশনির মুখপানে। বুঝতে পারল মেয়েটার অস্বস্তি। সে রোশনির দিকে কিছুটা চেপে এসে আসতে বলল, ডোন্ট ওয়ারি, এত প্যানিক হওয়ার কিছু নেই, আমি আছি শব্দটা যেন রোশনির সব অস্বস্তি নিমেষেই কর্পূরের ন্যায় উড়িয়ে দিল। অষ্টকোণে আবছা হাসির উদয় হলো। বরণের পালা শেষ হওয়ার পর এবার এলো মিষ্টিমুখ করার পালা। এবার বেঁকে বসলো জিদান। আম্মু, তুমি জানো না আই ডোন্ট লাইক সুইট। আজকের দিনটায় তো বাবা একটু মিষ্টি খেয়ে নে, কিছু হবে না। নো, জোর করলে আমি এখানে দাঁড়াচ্ছি না, হয় ভিতরে যাব নয়তো বাইরে চলে যাব। পিছন থেকে মিস্টার জসিম এসে রাগত স্বরে বললেন, হতচ্ছাড়া, তোমাকে খেতে হবে না মিষ্টি। এমনিতেও মিষ্টি খেয়েও তোমার বিশেষ উন্নতি হবে না, করলাই থাকবে তুমি। জিদান শান্ত দৃষ্টিতে তাকালো বাবার দিকে। এই মুহূর্তে সে কিছু বললে তা সমীচীন হবে না। বাইরের এত মানুষের মধ্যে নিজের মুখ না দেখাই সমীচীন মনে হলো তার নিকট। অগত্যা চুপ রইল সে। রোশনি মিষ্টি খাওয়ার পর তাকে নিয়ে বসানো হলো ড্রয়িং রুমের সোফায়। জিদান আর এখানে বসলো না, সে সোজা চলে গেল নিজের রুমে। এই অসহ্য শেরওয়ানিটা খুলতে হবে। এসব পরে ওর গা চুলকাচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে। এদিকে রোশনিকে ঘিরে বসে আছে পাড়া প্রতিবেশী। রোশনি ভাবলো এখন কয়টা বাজতে পারে, 12টা 1টা হবে হয়তো। এখন এত মানুষ জেগে আছে শুধুমাত্র বউ দেখতে। পাড়া প্রতিবেশীরা তো কালকেও আসতে পারত। ওর মাথা ঘুরছে এই শাড়ি পরে, তার ওপর সারাদিন আর কিছুই খেতে পারেনি। জিদানের সাথে তাকে খেতে বসানো হয়েছিল এখানে আসার আগে, তবে পাশে অমন রোবট মানব রেখে কি খাবার গলদকরণ করা যায়? সে তেমন খেতেই পারেনি। তার ওপর সারাদিনের ধকলে শরীরটাও খারাপ লাগছে। তবু সে বসেই রইল। মানুষজন তাকে নানা প্রশ্ন করছে, সে টুকটাক উত্তর দেওয়ার চেষ্টা করছে। নোহা এগিয়ে গিয়ে বসল রোশনির পাশে। সে এসে আগে ড্রেস চেঞ্জ করেছে। বিয়েবাড়িতে লেহেঙ্গা পরে গিয়েছিল সে। এই কয়েক ঘন্টায় তার এত ভারী লেহেঙ্গা সামলাতে গিয়ে অবস্থা বেহাল। তাহলে তার ভাবি কিভাবে এক সাজে সারাদিন বসেছিল? সে রোশনির কাছে ঘেঁষে বসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাবিপু, খারাপ লাগছে তোমার? মিষ্টি মেয়েলি কণ্ঠের জিজ্ঞাসাসূচক বাক্যে রোশনি পাশে তাকালো। মেয়েটা জিদানের বোন হয়, অর্থাৎ
তার ননদ। ভীষণ মিষ্টি মেয়েটা, বিয়েতেও তার সাথে কি সুন্দর কথা বলেছে, মিশেছে। মনে হয়েছে মেয়েটা তাকে কত জনম ধরে চিনে। এরকম মিশুক স্বভাবের মানুষদের রোশনির খুব ভালো লাগে, আর তার এই মিষ্টি ননদকেও তার ভীষণ পছন্দ হয়েছে। প্রশ্নের বিপরীতে খানিকটা হেসে বলল, একটু তো খারাপ লাগছে, তবে ব্যাপার না। এরা কষ্ট করে এখন এসেছে বিধায় আম্মু কিছু বলতে পারছে না। এত রাত করে তোমায় দেখতে এলো, তাদেরকে তো তাড়িয়ে দেওয়া যায় না। তবে বেশিক্ষণ না, আর 5 মিনিট বসো, এরপর আমার মা যেন নিজে তোমাকে এখান থেকে উদ্ধার করবে। সমস্যা নেই, আমার বসতে অসুবিধা হচ্ছে না। এদিকে টিয়াও এসেছে জিদানের বউকে দেখতে। সে একবার রোশনির দিকে তাকায়, আর একবার নিজের দিকে। তার গায়ের রংটা রোশনির থেকে একটু চাপা, তাতে কি, সে যথেষ্ট সুন্দরী। সবচেয়ে বড় কথা, তার ফ্যাশন সেন্স দুর্দান্ত। আর জিদানের বউকে দেখো, আদিম যুগের মানুষের মতো বিয়েতে শাড়ি পরে আছে। এখনকার যুগে বিয়েতে কে শাড়ি পরে? লেহেঙ্গা পরলে তবেই না বউ বউ লাগবে। আবার এই মেয়ে মেকআপও তেমন করেনি। ভারী মেকআপ না করলে কি বউ বউ লাগে নাকি? জিদান ভাইকে দেখে এই মেয়েকে বিয়ে করলো। তাকে কি চোখে পড়েনি? মেয়েটা আবার চশমা পরে, মানে চোখে দেখে না। নিশ্চয়ই এই মেয়ে কালো জাদু করে জিদানকে ফাঁসিয়েছে। না হলে কেন জিদানের মতো ছেলে এই মেয়েকে বিয়ে করবে? টিয়ার আফসোস হয় জিদানের বউ হতে না পেরে। সে জিদানকে দেখাতে এই রাতের বেলায় এক গাদা মেকআপ করে বউ দেখতে এসেছে, যাতে জিদান বউকে ছেড়ে তাকে দেখে। তবে জিদান তার দিকে তাকালোই না। কি অপমান! দুঃখে নাক টানে টিয়া। এত বড় অবিচার হলো তার সাথে। সে স্বপ্ন দেখল জিদানের বউ হবে, আর এক মেয়ে কোত্থেকে এসে উড়ে এসে জুড়ে বসে তার স্বপ্ন ধূলিসাৎ করে দিল। হঠাৎ রোশনির চোখ গেল দূরে দাঁড়ানো মেয়েটার দিকে। মেয়েটা কটমটে কমলা রঙের শাড়ি পরে ভারী মেকআপ করে এসেছে এই সময়। তবে সেটা বিষয় না, বিষয় হলো মেয়েটা কেমন করে যেন তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রোশনি ভেবে পেল না তার প্রতি কিসের এত ক্ষোভ থাকতে পারে অচেনা একটা মেয়ের। তাকে দেখতে এসে এভাবে তাকানোর মানেটাই বা কি? রোশনি অপ্রস্তুত হয়ে বসে রইল। নোহা তাকালো দূরে দাঁড়ানো টিয়ার দিকে। টিয়াকে জ্বলতে দেখে তার মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। সে আফসা রোশনির কানে ফিসফিসে বলল, ওই যে কমলা রঙের শাড়ি পরা মেয়েটাকে দেখছো না? ও কিন্তু ভাইয়াকে পছন্দ করত, তাই তোমার দিকে অমনভাবে তাকিয়ে আছে। ও এসে উল্টাপাল্টা বলতেও পারে। তুমি কিন্তু ওসবে কান দিও না ভাবিপু। রোশনি এবার বুঝলো আসল ব্যাপার। মেয়েটা ওই গম্ভীর মানবকে পছন্দ করত। মেয়েটার জন্য খানিকটা খারাপ লাগলো তার। এর মধ্যেই জিদান উপস্থিত হলো সেখানে। এসে রোশনির কাছে এসে তার এক হাত ধরে টেনে তুলল বসা থেকে। এরপর কঠোর স্বরে বলল, এখানে সঙ্গের মতো বসে আছো কেন? নোহাকে উদ্দেশ্য করে বলল, নোহা, তোর ভাবিকে নিয়ে রুমে যা, ফ্রেশ করিয়ে এসব শাড়ি চেঞ্জ করিয়ে দে। এত রাতে এখানে সঙ্গের মতো বসিয়ে রেখেছিস কোনাক কেলে। জিদানের কথা শুনে রোশনি আরও বেশি অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কোনা চোখে তাকাচ্ছে তাদের দিকে। জিদান এবার তাদের উদ্দেশ্যে বলল, আপনারা এবার আসতে পারেন। বউ দেখে শখ না মিটলে কাল আবার আসবেন। নোহাও যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। রোশনির হাত ধরে নিয়ে গেল জিদানের রুমের দিকে। জিদানের রুমে রোশনিকে নিয়ে গিয়ে বলল, দেখেছো ভাইয়া তোমাকে কত ভালোবাসে। রোশনি চমকে উঠল, জিদান তাকে ভালোবাসে? এটাও তোর বিশ্বাস করতে হবে। ওখানে তোমার লাগেজ আছে, ওখান থেকে ড্রেস নিয়ে ফ্রেশ হতে যাও ভাবিপু। আমি এখানে বসছি, কোনো হেল্প লাগলে আমাকে বলো। বলেই নোহা ফুল সাজানো বিছানার এক সাইডে পা ঝুলিয়ে বসল। রোশনি ধীর পায়ে রুমের কর্নার থেকে তার লাগেজটা নিয়ে লাগেজ থেকে একটা সুতির শাড়ি বের করলো, লাল রঙের। এরপর নোহার কাছে এসে বলল, আমার শাড়ির পিনগুলো খুলতে একটু হেল্প করবে? নোহা হেসে বলল, অবশ্যই। শাড়ির পিন খোলা শেষ হলে সে ওয়াশরুমে চলে গেল। একেবারে গোসল সেরে সুতির লাল শাড়িটা পরে বের হলো সে। এর মধ্যে মিসেস দিয়া খাওয়ার প্লেট হাতে নিয়ে রুমে প্রবেশ করলেন। মিসেস দিয়াকে দেখে রোশনি মাথায় ঘোমটা দিল। উনি বললেন, ভিজা ছিল, মাথায় ঘোমটা কেন দিচ্ছ? রোশনি আমতা আমতা করে বলল, ইয়ে মানে হয়েছে, আমি বাইরের মানুষ না, আমার সামনে ঘোমটা দিতে হবে না মা। এদিকে আয়, সারাদিন তো মনে হয় কিছুই খেতে পারিসনি।
তুই করে বলছি বলে মন খারাপ করিস না। তুমিটা কেমন পরপর লাগে আমার কাছে। আমি আমার ছেলে মেয়েদেরও তুই করে বলি, আর তুই তো আমার আরেক মেয়ে। বলতে বলতে রুমে রাখা ডিভানে বসলেন মিসেস দিয়া। রোশনিও এগিয়ে গিয়ে ওনার পাশ ঘেঁষে বসে মিষ্টি এসে বলল, কোনো সমস্যা নেই আম্মু, আপনি তুই করে বলাতে আমি আরও খুশি হয়েছি। মিসেস দিয়া তাকালেন রোশনির দিকে। মেয়েটা কি ভারী মিষ্টি দেখতে, দেখলে মেয়েটাকে আদর করতে ইচ্ছে করে। কি সুন্দর আদুরে মেয়েকে পছন্দ করেছে জিদান। ছেলের ওপর প্রসন্ন হলেন মিসেস দিয়া। এরপর ভাত মেখে রোশনির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখি হাঁ কর, নিজে নিজে খেতে দিল তো খাবি না? প্রথম দিন এসেই জড়তা লাগবে, চুরি পাখির ডানা খেয়ে উঠে যাবি, তাই খাইয়ে দিচ্ছি আমি। রোশনির চোখে জল জমল। তার ভাগ্যে এত ভালো, তার বিশ্বাস হতে চাইছে না। এক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে আর এক মায়ের কাছে এসেছে। সুন্দর করে যত্ন করে খাইয়ে দিচ্ছে। জিদানকে বিয়ে না করলে এই মানুষটার সাথে তার সাক্ষাৎ হতো কিভাবে? চোখে চোখে জল, মুখে হাসি নিয়ে রোশনি হাঁ করল। মিসেস দিয়ে রোশনিকে খাইয়ে দিতে দিতে অভিমানী স্বরে বললেন, তুই তো আমাকে পর করে দিচ্ছিস, আপনি আপনি বলছিস, তুমি করে ডাকলে খুশি হব। আমার জিদু নোহা যেভাবে ডাকে সেভাবে ডাক, তুই তো আমার আরেক মেয়ে। রোশনি মিষ্টি হেসে এক কান ধরে বলল, সরি আম্মু, এরপর থেকে তুমি করেই বলবো, কিন্তু জিদুটাকে? নোহা ফিক করে হেসে দিয়ে বলল, আর কে? তোমার বর, আর আমার মা জননীর একমাত্র ঘাড়তারা ছেলে, আমার বজ্জাত ভাই আর আব্বুর হতচ্ছাড়া গুণধর পুত্র। এবার রোশনিও হেসে দিল। আমি দুঃখিত মা, তোকে নিচে এতক্ষণ বসিয়ে রাখার জন্য। বাড়ি ভর্তি মেহমান, আমি একা হাতে কয়টা করব? রান্নাঘরে ছিলাম, একটু দয়া করে। আরে আম্মু, কিছু হয়নি, আমার বসে থাকতে সমস্যা হয়নি, এভাবে বলো না। টুকটাক গল্প গুজব করে খাওয়ার পর্ব শেষ হলো। এরপর মিসেস দিয়া রুম ত্যাগ করলেন। রোশনি গিয়ে বিছানায় বসল। অনেকক্ষণ বসার পরও জিদানের আসার নামগন্ধ নেই। এদিকে রোশনি ঘুমে ঢুলছে, যে কোনো সময় ঘুমিয়ে পড়বে। রাত 2টার দিকে জিদান রুমে প্রবেশ করল। দরজা লাগিয়ে পিছু ফিরে তাকাতেই দেখে ফুলে সজ্জিত বিছানায় বসে নববধূ ঘুমাচ্ছে। জিদান আশ্চর্য হয়ে গেল, মানুষ বসে বসে ঘুমাতে পারে? সে রোশনির কাছে এগিয়ে গিয়ে ডাকলো, হেই স্টুপিড, ওঠো, ঘুমালে ভালোভাবে ঘুমাও, বসে আবার কিভাবে ঘুমাচ্ছ? পুরুষালী স্বরের জোরে ডাকাডাকিতে রোশনি ধরফড়িয়ে চোখ খুলল। রোশনিকে এভাবে হুড়মুড় করে চোখ খুলে আশেপাশে তাকাতে দেখে জিদান বলল, রিল্যাক্স, এটা আমি। আপনি? এখন কয়টা বাজে? 2টা। এত দেরি করলেন কেন? কৈফিয়ত দিতে বাধ্য নই। রোশনি হতাশ হলো। এই লোককে কেন যে সে প্রশ্ন করতে যায়, সেটা জানার পরও লোকটা সোজা উত্তর দিতে পারে না। আচ্ছা, আপনি নিচে নামুন। জিদান ভুরুকুসকে জিজ্ঞেস করলো, কেন? আমাকে বড়রা বলেছে আপনাকে নাকি সালাম করতে হবে। এসব ফালতু কুসংস্কারে আমি বিশ্বাস করি না, এবং এটাও চাই না আমার ওয়াইফ এসব ফালতু কুসংস্কার মানুক। জিদানের মুখ থেকে আমার ওয়াইফ শব্দটা শুনে রোশনির ভিতরটা প্রশান্তিতে ছেয়ে গেল। যাক, যেভাবেই হোক তাকে নিজের বউ বলল তো। তুমি নিচে নামো, এসব সো কল্ড ফ্লাওয়ার সরাতে হবে এখান থেকে। কেন কেন? সুন্দর লাগছে তো। আই ডোন্ট লাইক ফ্লাওয়ার, সো আমাকে এসব সরাতে দাও, না হলে আমার ঘুম হবে না। রোশনি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে বলল, আজব মানুষ তো আপনি। মিষ্টি পছন্দ করেন না, ফুল পছন্দ করেন না, আমাকে বলবেন প্লিজ আপনি পছন্দটা করেন কি? তোমার মাথায় স্টুপিড কি? আর একটা কথা বললে তোমাকে ব্যালকনিতে নিয়ে গিয়ে ফেলে দেব নিচে। রোশনি কাচুমচু করে চুপ করে রইল কিছুক্ষণ। এতক্ষণে জিদান বিছানা থেকে সবগুলো ফুল ঝেড়ে পরিষ্কার করে রুমের কর্নারে থাকা ময়লার ঝুড়িতে ফেলে দিল। রোশনি সেদিকে তাকে মন খারাপ করলো। কত সুন্দর ফুলগুলোকে কিভাবে ফেলে দিল পাষাণ লোক একটা। হঠাৎ কিছু মনে পড়ায় সে পুনরায় জিদানের পিছনে দাঁড়িয়ে বলল, আম্মু বলেছিল নফল নামাজ পড়বেন প্লিজ। জিদান ঘুরে শান্ত দৃষ্টিতে তাকালো রোশনির দিকে। এরপর কিছু একটা ভেবে বলল, ওকে, অজু করে এসো, আপনি আগে যান। জিদান আর না করে চলে গেল অজু করতে। উজু শেষ করে এসে তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে রোশনির উদ্দেশ্যে কাঠখোট্টা স্বরে বলল, স্টুপিড, তোমাকে কি এবার দাওয়াত দিয়ে পাঠাতে হবে উজু করার জন্য? রোশনি আনমনা হয়ে বসে কিছু ভাবছিল। হঠাৎ জিদানের কর্কশ কণ্ঠে ছিটকে ভাবনা থেকে বেরিয়ে এলো। এরপর তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে গেল।
উজু করে বের হয়ে দেখল জিদান শুভ্র পাঞ্জাবি পরে নিজের নামাজের বিছানার একটু পিছনে রোশনির জন্য জায়নামাজ বিছিয়ে রেখেছে। রোশনি লাগেজ থেকে একটা হিজাব বের করে জিদানের বিছানো জায়নামাজে দাঁড়ালো। সে দাঁড়াতেই জিদান নামাজ শুরু করলো। অতঃপর 2 রাকাত নফল নামাজের মাধ্যমে বিবাহ জীবনের প্রথম রাতের সূচনা হলো তাদের। নামাজ শেষ করে রোশনি মোনাজাতে তাদের নব্য সংসারের বরকত চাইল। জিদানের চাওয়া তার কাছে স্পষ্ট নয়, তবে এই যে মানুষটার সাথে নামাজ পড়ার সুযোগ পেল এটা তার কাছে অঢেল পাওয়া। নামাজ শেষ করে রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়ল জিদান। এদিকে রোশনি কাঁচুমুচু করে দাঁড়িয়ে রইল। মিনিট 5 পরেও যখন জিদানের কোনো ভ্রুক্ষেপ দেখল না, তখন মিনমিন করে ডাকলো, শুনছেন? এই ঘুমিয়ে পড়েছেন? জিদান ললাটের ওপর হাত রেখে শুয়েছিল। রোশনির ডাকে হাত নামিয়ে রোশনির দিকে দৃষ্টি ফেলে কাঠখোট্টা স্বরে জিজ্ঞেস করলো, কি সমস্যা? রোশনি ইতস্তত করে জিজ্ঞেস করলো, ইয়ে মানে আমি কোথায় ঘুমাবো? জিদান দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আমার মাথায় স্টুপিড। রোশনি মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। জিদান নিজেকে খানিকটা শান্ত করে পুনরায় বলল, এত বড় বিছানা চোখে দেখছো না? কাল সকালে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনি দেখান চোখের ডাক্তার। বলে রোশনি জিদানের উপাসে কাচুমাচু করে শুয়ে পড়ল। জিদান তার দিকে ফিরে বলল, চোখে আমার সমস্যা না, সমস্যাটা তোমার, সো ডাক্তারও দেখাবে তুমি। রোশনি ধরা গলায় বলল, আপনার খুব আফসোস আমার চোখের সমস্যা নিয়ে? জিদান আশ্চর্য হয়ে রোশনির মুখের দিকে তাকালো। সে তো কথাটা অন্যভাবে বলেনি। সে দেখতে চেয়েছিল তার বধূর গাল ফুলানো মুখবয়ব। সে চেয়েছিল মেয়েটাকে একটু রাগাতে, কিন্তু মেয়েটা কি তার কথায় কষ্ট পেল? সে শীতল কণ্ঠে আওড়ালো, আফসোস কেন হবে? আমাকে অনেকে স্কুলেও চোখের সমস্যা নিয়ে খোঁচা দিত, কত কি নাম দিত আমার। এবার আমার নাম আপনার সাথে জুড়ে গেল, নিশ্চয়ই আপনাকেও খোঁচাবে সবাই। নিশ্চয়ই বলবে জিদানের বউ চশমা ছাড়া চোখে দেখে না। জিদান হাত বাড়িয়ে মেয়েটিকে টেনে আনলো বক্ষ মাঝারে। এরপর রাশভারী স্বরে বলল, জিদান নওয়াফের ওয়াইফকে নিয়ে কথা বলার কলিজা সবার হবে না, যাদের হবে তাদের কলিজাটা ছিঁড়ে নিব আমি। রোশনি বিষয়ে বাকরুদ্ধ হয়ে পড়ল। এ মুহূর্ত সে কাঠখোট্টা পাষাণ পুরুষটির বাহুবন্ধনে আবদ্ধ। অচেনা শীতল স্রোত তার দেহপটে বয়ে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গকে ক্রমশ অসাড় করে তুলল। আজ যেন বিস্মিত হওয়ার দিন তার। একের পর এক শকে সে জ্ঞান হারাতে পারে। কিছুক্ষণ থম মেরে থেকে সে নড়ে উঠল। জিদান ধমক দিয়ে বলল, সাপের মতো নড়ছ কেন? রোশনির কণ্ঠ শুষ্কতা দগ্ধ কাঠের ন্যায় হয়ে এলো। সে নড়াচড়া বন্ধ করে শক্ত হয়ে পড়ে রইল গম্ভীর মানবের বক্ষ মাঝারে। জিদান হাতের বন্ধন দৃঢ়তা করে অর্ধাঙ্গিনীর গ্রীবাদেশে মুখ নিবিষ্ট করে নিবিড় স্বরে উচ্চারণ করল, ঘুমাও স্টুপিড। রোশনি শক্ত করে অক্ষিপট বুঝে সেভাবেই পড়ে রইল। একসময় গভীর নিদ্রায় তলিয়ে গেল সে। রোশনির ঘুমন্ত ভারী নিঃশ্বাস আশ্রে পড়ছে জিদানের বক্ষ মাজারে। জিদানের বক্ষের জানালাটা খোলা। সেই জানালার গ্রিলের ফাঁক গলে জ্যোৎস্নার আলো ঠিকরে পড়ছে কক্ষে। আমার নিঃশ্বায় তলিয়ে গিয়েছে ধরিত্রী। যখন পুরো শহর নিদ্রায় তলিয়ে, তখন বিনিদ্র জ্যোৎস্নায় নিজের উজ্জ্বল দ্যুতি ছড়িয়ে বেহায়ার ন্যায় আশ্রে পড়ল নবদম্পতির কক্ষে। দূরে কোথাও ঝিঝি পোকা ডাকছে। স্তব্ধ নিশীথে কেবল আকাশের ধ্রুব তারাগুলো ড্যাব ড্যাব করে জ্বলে উঠে প্রমাণ দিচ্ছে এই নিস্তব্ধ রজনী এখন কেবল তাদের দখলে। প্রভাতের কোমর উজ্জ্বল দ্যুতি জানালার ফাঁক ফোকর দিয়ে ঢুকে সফেদ রঙা দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। বাইরে থেকে হাওয়ার সঙ্গে ভেসে আসছে শিউলি আর গন্ধরাজের ঘ্রাণ, যা শরৎ ঋতুর আগমনের বার্তা দিচ্ছে। দূরে ভোরের পাখির কলতানে গুঞ্জন উঠছে চারপাশে। কুয়াশার আবরণ সরে গিয়ে প্রকৃতি ধীরে ধীরে উন্মোচন করছে নিজেকে। প্রভাতের কোমল কিরণ শিশির ভেজা পাতার ওপর ঠিকরে পড়তে চিকচিক করে উঠছে হীরের ন্যায় স্বচ্ছ বিন্দুগুলো। এই স্নিগ্ধ প্রভাতে নবদম্পতি গভীর নিদ্রায় বিভোর। ঘুমের ঘোরে কখন কিভাবে তারা কাছাকাছি এসেছে কেউ টেরই পায়নি।
পরস্পরের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে প্রশান্তিময় নিদ্রায় বিভোর দুজনেই। নবদম্পতির গাঢ় নিঃশ্বাসের প্রবাহ পরস্পরের মুখবয়বে আশ্রে পড়ছে। তবে হঠাৎ করে চোখে তীক্ষ্ণ প্রভাত রশ্মি পড়ায় রশ্মির ঘুম হালকা হয়ে এলো। সে ওপাশ ফিরে শোয়ার চেষ্টা করলো, তবে কারো শক্তপোক্ত বন্ধনে আবদ্ধ থাকায় ব্যর্থ হয়ে সে পিটপিট করে চোখ খুলল। সবকিছু ঝাপসা লাগছে। সে কোনো রকম হাতরে চশমা খুঁজল এবং কাঙ্ক্ষিত বস্তুটি পেয়েও গেল বেডসাইড টেবিলে। এরপর সেটা চোখে পড়ে বিরক্তিকর চাহনিতে তাকালো জানালার পানে। তার ইচ্ছে করছে তার ঘুমে বিরক্ত করা আলোটুকুকে বক্সবন্দি করে ফেলে দিতে। এরপর খেয়াল হলো সে কোথাও আবদ্ধ। সম্মুখে দৃষ্টি ফেলতেই তার দু চোখের বিরক্তি গায়েব হয়ে সেখানে জন্ম নিল একরাশ মুগ্ধতা। বাস্তবিক অর্থেই তার চোখে সবচেয়ে সুদর্শন পুরুষ তার অর্ধাঙ্গ। বিয়ের রাতে সে এক আনাও মিথ্যে কিছু বলেনি। এই যে এখন গভীর নিদ্রায় শায়িত তার অর্ধাঙ্গ, কে বলবে এই মানুষটা পাষাণ হৃদয়ের অধিকারী? এই নিদ্রাচ্ছন্ন সরল মুখাবয়ব দেখে কার বলা সাধ্য আছে মানুষটা ভীষণ তেরা প্রকৃতির। এই মুহূর্তে তাকে সবচেয়ে নিষ্পাপ মানবের ন্যায় লাগছে রোশনির নিকট। কি সুন্দর শান্তিতে ঘুমিয়ে আছে মানুষটা, অথচ জেগে থাকলে অশান্ত ঝড় হয়ে যায়। অন্তত রোশনির জন্য জিদান অশান্ত ঝড়েই। যখন যখন মানুষটার সাথে তার দেখা হতো তখনই কোনো না কোনো অঘটন সে ঘটাতই, একদম অনিচ্ছাকৃত। এই মানবটা তার সামনে এলে তার হৃৎপিণ্ডে ঝড়ো প্রবল শুরু হয়, যে ঝড় তাকে ভাসিয়ে নিয়ে যায় এই মানবেতে। এবং এই মানবের বেলাতে সে হৃদঝড়ের প্রকোপে পড়ে ডুবে যায় এই মানবেতেই। জিদান নামক পুরুষটি তার এমন এক হৃদঝড় যে ঝড়ের শুরু এবং শেষ এই পুরুষটি। রোশনি নড়েচড়ে উঠতে গিয়ে টের পেল তার অর্ধাঙ্গ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাহু বন্ধনে আবদ্ধ করে রেখেছে। ফলস্বরূপ সে নড়তে পারছে না। রোশনি ফের তাকালো গম্ভীর মুখ মানবটির মুখবয়বে। এই পর্যায়ে তার অদ্ভুত এক ইচ্ছে হলো এই নাকউঁচু লোকটার নাকটা একটু টেনে দিতে। আচ্ছা, এমন করলে যদি মানবটার ঘুম ভেঙে যায় তবে তাকে কি শাস্তি দিবে? খুব বেশি ধমক দিবে। ভাবতে ভাবতে রোশনি নিজের কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল জিদানের মুখের দিকে। নাকের খুব কাছাকাছি হাত নিয়ে পরক্ষণে ভয়ে সরিয়ে ফেলল। থাক বাবা, রিস্ক নেওয়ার দরকার নেই। সে খুব সাবধানে জিদানের হাত সরিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে। পিঠ সম চুলগুলোকে হাত খোপা করতে করতে জানালার নিকট এগিয়ে গেল। সফেদ রঙা পর্দাগুলো দ্রুত হস্তে সরিয়ে দিয়ে প্রভাত কিরণকে নিজেদের কক্ষে প্রবেশের অনুমতি দিল। অতঃপর পিছু ঘুরে বিছানায় শায়িত অর্ধাঙ্গের পানে তাকিয়ে মিটমিট করে হেসে বিড়বিড় করে বলল, আমি শান্তিতে ঘুমাতে পারিনি এই অসহ্য সূর্যের আলোর জন্য। তো আপনি কেন শান্তিতে ঘুমাবেন? নে তোরা লুটুপুটি খেয়ে ঠিকরে পড় এই গম্ভীর মানবের মুখে। দেখি তোদের সহ্য করে ঠিক কতক্ষণ শান্তিতে ঘুমাতে পারে আমার পতি মহাশয়। তোদের অনুমতি দিয়ে দিলাম আমার ব্যক্তিগত পুরুষের নিদ্রা বিনষ্ট করার। এরপর লাগেজ থেকে কলাপাতা রঙের একটা সুতির শাড়ি নিয়ে সে চলে গেল ওয়াশরুমে। রোশনি ওয়াশরুমে যেতে জিদান ওপাশ ফিরে শুয়ে পড়ল। তার ঘুম তো তখনই হালকা হয়ে এসেছে যখন তার অর্ধাঙ্গিনী তার বাঁধন ছেড়ে বেরিয়েছে। তবু উঠতে ইচ্ছে করছে না, চোখ খুলতে ইচ্ছে করছে না। সূর্যের আলোটা অসহ্য লাগছে এই মুহূর্তে। তবে উঠে পর্দা দিতে ইচ্ছে হচ্ছে না বিধায় পাশ হাতড়ে রোশনির বালিশটা টেনে নিয়ে সেটা দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ল জিদান। রোশনি ফ্রেশ হয়ে বের হলো। মুখে ক্রিম মেখে কতক্ষণ রুম আর বারান্দায় হাঁটাহাঁটি করলো। হাঁটাহাঁটি করতে গিয়ে তার একটা জিনিস ভীষণ পছন্দ হলো। সেটা হচ্ছে জিদানের রুমের দক্ষিণ পাশটায় বইয়ে ঠাসা বুক সেলফটা। রোশনি মনে মনে ভাবল, এই কাঠখোট্টা লোক আবার বইও পড়ে, বাংলা ইংলিশ মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরির বই রাখা। সে ভাবল প্রতিদিন বিকালবেলা এখান থেকে একটা একটা বই চুরি করে পড়বে সে। এরপর গেল বারান্দায়। তবে ওখানে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল। বারান্দার একপাশে শুধু একটা ক্যাকটাস গাছ রাখা, এটা কোনো কথা? এত সুন্দর বারান্দায় একটা ক্যাকটাস গাছ রেখে দিয়েছে। বারান্দাটা তার হলে সে ফুলে ফুলে সাজিয়ে রাখত বারান্দাটা। সব রকমের গাছ লাগাতো এখানে। পরক্ষণে মনে পড়ল সে এখন সমাজ স্বীকৃত এবং
অর্ধাঙ্গ স্বীকৃত অর্ধাঙ্গিনী, তার মানে এই রুম, এই বারান্দা সবটাই এখন তার পরিপূর্ণ অধিকার আছে। সে মনে মনে ঠিক করে এখানে গাছ সে লাগিয়েই ছাড়বে। এরপর সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে মাথায় ঘুমটা টেনে বের হয়ে গেল কক্ষ হতে। নিচে গিয়ে দেখলো মিসেস দিয়া উঠে পড়েছেন। সে ইতস্তত করে বলল, আম্মু, আমাকে ডাক দিবে না তুমি? একা একা কি করছো? মিসেস দিয়া রুটি বেলতে বেলতে রোশনির দিকে তাকালেন। পরক্ষণে মিষ্টি এসে বললেন, তুই উঠে গেছিস? আয় আয়, আমি ভেবেছি ঘুমাচ্ছিস। না না, আমি সে কখন উঠেছি, কিন্তু কেউ উঠেছে কিনা ভেবে ভেবে রুমে হাঁটাহাঁটি করছিলাম। আমি তো ফজরের সময় উঠে নামাজ পড়লাম, এরপর এখানে এলাম। এরপর থেকে আমাকেও ডেকে দিবে। তুই উঠবি? অবশ্যই। আচ্ছা, চা খাবি? খাওয়া যায়। তাহলে চল আগে দুজনে চা খেয়ে নেই। বলেই মিসেস দিয়া চা বসানো চুলাটা অফ করে 2 কাপ চা ঢেলে 1 কাপ রোশনির দিকে বাড়িয়ে দিলেন। অপর কাপ নিজে নিয়ে ক্যাবিনেট থেকে বিস্কুট বের করে রোশনিকে দিলেন। এরপর দুজনে চা খেতে খেতে বেশ কিছুক্ষণ গল্প করলেন। তারপর মিসেস দিয়া রুটি বেলে দিলেন আর রোশনি সেঁকে দিল। দুজনে কাজ ভাগাভাগি করে দ্রুতই শেষ করে ফেললেন। এরপর মিসেস দিয়া রোশনির উদ্দেশ্যে প্রশ্ন ছিলেন, কফি বানাতে পারিস না? পারি, তবে তোমার মতো ভালো না। ফাজিল মেয়ে, তুই আমার বানানো কফি খেয়েছিস? রোশনি মিষ্টি হেসে মিসেস দিয়ার কাঁধ আঁকড়ে ধরে বলল, যে এত দুর্দান্ত চা বানায় সে নিঃসন্দেহে কফিও বেস্ট বানায়। হয়েছে, আর পাম দিতে হবে না। 1 কাপ কফি বানিয়ে জিদুকে দিয়ে আয়। ও তো মনে হয় ঘুম থেকে ওঠেনি। ওকে ডেকে তুলে কফিটা দিয়ে আয়। তবে কফিতে চিনি একদম অল্প দিবি, অল্প মানে খুব অল্প, আধা চামচেরও কম। রোশনি চিন্তায় পড়ে গেল, অন্য কারোর জন্য কফি বানালে এত চিন্তা করতে হতো না। তবে মানুষটা যখন জিদান, তখন চিন্তার সাগরে সে হামাগুড়ি খাচ্ছে। চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, তেতো হয়ে যাবে না? সমস্যা নেই, ও ওই তেতো কফি খায়। আগে তো ব্ল্যাক কফি খেত, ইদানিং একটু কমিয়েছে ওটা খাওয়া। রোশনি কোমরে 2 হাত গুজে ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা, তবে এই জন্যই ওনার মুখে সবসময় তেতো কথা ঘুরপাক খায়। রোশনি রেহেন কথায় মিসেস দিয়া সশব্দে হেসে দিলেন। হয়েছে হয়েছে, এবার কফিটা বানিয়ে জিদুকে ডেকে দে, গিয়ে যা। রোশনি ঝটপট কফি বানিয়ে চলে গেল তাদের শয়ন কক্ষে। কক্ষে প্রবেশ করতেই ভুরু কুঁচকে এলো। বিছানা খালি পড়ে আছে, জিদান নেই সেখানে। সে চোখ ঘুরিয়ে আশেপাশে খুঁজল, তবে জিদানের দেখা পেল না। বারান্দার দিকে পা বাড়ানোর আগে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো রোশনি। জিদান টাওয়াল দিয়ে এক হাতে ভেজা চুল মুছতে মুছতে বের হচ্ছে। চুলের পানিতে টি শার্ট খানিকটা ভিজে গিয়েছে। চুল মুছতে মুছতে রোশনির দিকে দৃষ্টি পড়ল জিদানের। সে ভুরু কুঁচকে গিয়েছে, জিজ্ঞেস করল, এরকম স্ট্রেসের মতো দাঁড়িয়ে আছো কেন স্টুপিড? রোশনি ধ্যানচ্যুত হলো। সম্মুখে জিদানকে দেখে কেঁপে উঠল সমস্ত কায়া। সে কাঁপা কাঁপা হাতে কফির মগটা বাড়িয়ে দিল জিদানের দিকে। জিদান একবার সরু চোখে রোশনিকে পর্যবেক্ষণ করে কফির কাপটা নিতে হাত বাড়ালো। রোশনি কাঁপা কাঁপা হাতে সেই বাড়ানো হাতের দিকে কাপটা বাড়িয়ে দিল। তবে মুহূর্তে ঘটে গেল অঘটন। হাত কম্পন মাত্রাতিরিক্ত হওয়ার ফলে কাপটা জিদানের পায়ে হাতে দেওয়ার আগেই নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুহূর্তের মধ্যে জিদান হাত বাড়িয়ে দ্রুততার সহিত রোশনির কটিদেশ আঁকড়ে ধরে তাকে নিয়ে কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভয় রোশনি 2 চোখ বন্ধ করে খামচে ধরল জিদানের টি শার্টের কলার। কেঁপে উঠল তার আঁখি পল্লব। জিদান গম্ভীর মুখে সেই কম্পনরত নেত্রদয়ে দৃষ্টি ফেলল। সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করল নিজ অর্ধাঙ্গীর কম্পনরত আঁখি পল্লব ও ভীতু মুখখানা। স্টুপিড গার্ল, তুমি কখনই ভালো হবে না। একটা না একটা অঘটন না ঘটালে তোমার শান্তি হয় না। জিদানের কঠিন স্বরের ধমকে রোশনির চোখ খুলে ছলছল নয়নে তাকালো জিদানের পানে। থেমে থেমে বলল, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। স্টপ দিস ননসেন্স। রোশনিকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো জিদান। কোমরে 2 হাত রেখে বড় করে শ্বাস নিল। রোশনি এক হাতে চোখ মুছে নিচে বসে পড়ল। ভেঙে যাওয়া কাপের টুকরোগুলো উঠাতে হাত বাড়ালো। জিদান হাঁটু ভেঙে নিচে বসে রোশনির বাড়ানো হাতটা ধরে দূরে সরিয়ে ধমকে বলল, হয়েছে, আর অকাজ করতে হবে না। দেখা গেল এসব তুলতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটাবে। এরপর লোকে বলবে জিদান নবাব বউ পিটিয়ে আঙুল কেটে ফেলেছে বউয়ের। রোশনি বিস্ময়ে বড় বড় চোখ করে তাকালো জিদানের দিকে। কোথাকার জল কোথায় নিয়ে যাচ্ছে এই লোক?
আমি জানি আমি সুদর্শন না হলেও আকর্ষণীয়, তবে একটা স্টুপিড গার্ল আমার প্রতি এমন আকৃষ্ট হবে ব্যাপারটা আমি মানতে পারবো না। সো এভাবে না থেকে এখান থেকে দূর হও। বলতে বলতে জিদান রুমের কোণা থেকে ঝাড়ু বের করে সবগুলো কাছের টুকরোকে একত্রিত করলো ঝাড়ু দিয়ে। এরপর হাতে গ্লাভস পরে সবগুলো টুকরো ডাস্টবিনে ফেলল। ব্যালকনি থেকে ঘর মোছার মপ এনে দক্ষ হাতে কফি পড়া জায়গাটা মুছে নিল। রোশনি রুমের এক কোণায় দাঁড়িয়ে থেকে শুধু অবাক নয়নে দেখে গেল জিদানের কাজ। কত দ্রুত পারফেক্টভাবে জায়গাটা পরিষ্কার করে ফেলল, অথচ সে হলে এইটুকু পরিষ্কার করতেই মিনিট 20 লাগাতো। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি ঘর মুছতে পারেন? জিদান মপটা জায়গা মতো রেখে রোশনির দিকে এগিয়ে দিল। পকেটে 2 হাত গুজে একটু ঝুঁকে নিয়ে বলল, জিদান না পারে না, এমন কোনো কাজ নেই স্টুপিড। রোশনি জিদানের চোখের দিকে তাকিয়ে আনমনে বলল, আমি যদি দেখাতে পারি এমন কোনো কাজ যেটা জিদান না পারে না, দেখাও দেখি। রোশনি এবার জিদানের দিকে কিছুটা এগিয়ে সাহস করে জিদানের মতো করেই বলে ফেলল, জিদান নাও ভালোবাসতে পারে না মিস্টার। জিদান নাও ভীতু, সে ভালোবাসায় ভয় পায়। আসলে কি বলুন তো, ওটা সবাই পারে না, ভালোবাসতে সাহস লাগে, যেটা জিদান নাফের নেই। জিদান ভুরু কুঁচকে তাকালো রোশনির দিকে, এরপর বলল, তুমি কিভাবে জানলে? আপনাকে কেন বলবো? বলে রোশনি কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পিছু ঘুরল। 2 কদম এগোতেই তার এক হাত আঁকড়ে ধরল একটি পুরুষালী হাত। এরপর তাকে একটানে নিজের কিছুটা কাছে এনে জিদান ফিসফিসিয়ে বলল, জিদান নাফ স্টুপিডদের ভালোবাসে না। জিদান নাফের থেকে ভালোবাসা চেয়েও না স্টুপিড, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হলে পাওয়া যাবে ভালোবাসা। জিদান মুখোভাব কঠোর করে রোশনিকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে বলল, লিভ। রোশনি মলিন হাসি দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। জিদান এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে, এরপর বিছানার দিকে এগিয়ে গিয়ে সবগুলো বালিশ ছুঁড়ে ফেলল মেঝেতে। তারপর 2 হাতে মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরল। রাগে তার মাথার রক দপদপ করছে। এদিকে আনভিসা ব্যস্ত হাতে রুটি বেলছে, আর তাজরিন গুনগুন করতে করতে সে রুটি তাওয়ায় সেঁকছে। আনভিসা রুটি বেলতে বেলতে একবার আর চোখে তাজরিনের দিকে তাকালো। তারপর তাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি কর তাজ, নাস্তা করে রেডি হতে হবে, আলোর রিসেপশন আজ ভুলে গেলি। তাজরিন ভুরু কুঁচকে আনভিসার দিকে একবার তাকালো, তারপর গা ছাড়া ভাবে বলল, বেলসি তো, আমি কি গ্যাসের চুলা হয়ে যাব নাকি আমার রূপের আগুনে এই রুটি সেঁকে নিব? আনভিসা তাজরিনের কথায় পাত্তা দিয়ে বলল, আজ কিন্তু তুই শাড়ি পরবি। নিমেষেই তাজরিনের মুখবয়ব গম্ভীর আকার ধারণ করল। সে একমনে চুলায় জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখার দিকে স্থির দৃষ্টিতে তাকে বলে, আনভি, ওসব আমার পছন্দ না, জানিসই তো। তো সবসময় নিজেদের পছন্দ অনুযায়ী চলতে হবে এমন কোনো কথা আছে? মাঝে মাঝে নিজেদের অপছন্দনীয় কাজও করতে হয়। তুই পর শাড়ি, ওসবে তোদের মানায়, আমাকে না। কথার মধ্যেই তাজরিনের ফোন বেজে উঠল। তাজরিন একবার আনভিসার দিকে তাকালো। আনভিসা সেদিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো গিয়ে ফোন ধরতে, সে রুটি সেঁকতে পারবে। আনভিসার নীরব আশ্বাস পেয়ে তাজরিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে রওনা হলো রুমের দিকে। আননোন নাম্বার দেখে সে কপাল কুঁচকে তাকিয়ে নাম্বারটা খানিকক্ষণ পরখ করে ফোনের রিসিভার বাটনে চাপ দিল। ফোনটা কানের সঙ্গে চেপে ধরে বলল, হ্যালো। হেলসি তাজবউ? তাজরিন ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, মানে? পরক্ষণে তাজরিনের বোধগম্য হলো ফোনের ওপাশের ব্যক্তিটি কে হতে পারে। সে বিরক্তিসূচক কণ্ঠে প্রত্যুত্তর করল, আপনি হেলতেই থাকুন, আমি তো সেই কবেই হেলে পড়েছি তোমার প্রেমে। অসহ্য, এই অসহ্যকে আপনার সহ্য করতে হবে ম্যাডাম। ঠেকা পড়েছে আমার, পড়তে বাধ্য। তাজরিন ফুস করে শ্বাস ফেলে বলল, কেন ফোন দিয়েছেন? আমার ঝাঁসি কি রানীর কণ্ঠ শুনতে হৃদয় আকুল হয়েছিল তাই? শুনেছেন? এখনও হয়নি। অসহ্য, ফোন রাখলাম, আপনার ফল কথা শোনার টাম নেই আমার। সে রাখবে না হয়, আগে বলো তুমি তোমার ফ্রেন্ডের রিসেপশনে কি পরে আসবে? এই তুমি? খবরদার শাড়ি পরবে না, শাড়ি পরলে তোমাকে জঘন্য লাগবে। আমার তাজবউকে তো ওয়েস্টার্নই মানায়, কি সুন্দর হুড়পড়ি লাগে। তাজরিনের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে পড়ল, আমি শাড়ি পরবো বলে কল কেটে দিল। কল কাটতেই ফোনের ওপাশে থাকা ব্যক্তির ওষ্ঠকোণে বাঁকা হাসি ফুটে উঠল। এদিকে তাজরিন হনহনিয়ে রান্নাঘরে গিয়ে আনভিসাকে বলল, আমি শাড়ি পরবো। আনভিসা শেষ রুটিটা উঠাচ্ছিল তাওয়া থেকে।
তাজরিনের এমন কথায় হাতে ছ্যাঁকা লাগলো গরম তাওয়ার। সে হাত ঝাড়তে ঝাড়তে গ্যাসটা অফ করে দিয়ে তাজরিনের দিকে অবাক হয়ে তাকে বলল, এই না বললি শাড়ি পরবি না? এখন বললাম পরবো, দেখি হাত দেখা, পুড়িয়ে ফেলেছিস? বলে আনভিশার হাতটা নিজের দিকে টেনে এনে পর্যবেক্ষণ করতে লাগলো তাজরিন। আনভিশা হাত সরিয়ে দিয়ে বলল, আরে না, বেশি লাগেনি, ওই একটু গরম ভাব লেগেছে। তা তো দেখতেই পাচ্ছি বলে আনভিশার হাত ধরে টেনে নিয়ে গিয়ে পানির ট্যাপের কাছে দাঁড় করালো। এরপর ট্যাপ ছেড়ে আনভিশার হাতটা ধরলো ঠান্ডা পানির নিচে। আনভিশা শুধু নির্বাক দর্শক হয়ে দেখে গেল এক পলক মেয়ের কর্মকাণ্ড। যে কথায় কথায় বলে সে কিছু কেয়ার করে না, অথচ তার কিংবা রোশনির বেলায় এই মেয়েটাই সবচেয়ে বেশি কেয়ারিং হয়ে যায়। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দুজন গেল রেডি হতে। আনভিশা নিজের আলমারি থেকে একটা শপিং ব্যাগ বের করে তাজরিনের দিকে এগিয়ে দিল। তাজরিন থমথমে মুখে নিল সেটা। এরপর শপিং ব্যাগটা খুলে তারপর দেখলো সেখানে ফিরোজা রঙের অর্গানজা শাড়ি, সাথে ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ। শাড়িটির আঁচলে মেরুন সুতোর সূক্ষ্ম কাজ। সে শাড়িটা হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখে বলল, কখন কিনলি এটা? আনভিশা আলমারি থেকে নিজের জন্য একটা হালকা গোল্ডেন কালার শাড়ি বের করতে করতে বলল, তোর জানতে হবে না, যা এটা পরে আয়। আয় তোকে আগে পরিয়ে দেই। না, তুই আগে পরে আয়। অগত্যা বাধ্য হয়ে তাজরিন নিজ কক্ষে গিয়ে শাড়িটি দক্ষতার সাথে গায়ে জড়িয়ে নিল। এরপর আয়নার সামনে গিয়ে নিজেকে ভালো করে পরখ করে মনে করার চেষ্টা করলো ঠিক কত বছর পর নিজের গায়ে শাড়ি জড়ালো সে। তবে মনে করতে পারলো না। দু চোখ আর্দ্র হয়ে আসছে তার। সে খানিকক্ষণ সময় নিয়ে নিজেকে সামলে নিল। আর শীতে নিজের প্রতিবিম্ব সূক্ষ্ম নজরে পরখ করার মাঝেই রুমের বাইরে থেকে আনভিশার গলার আওয়াজ ভেসে এলো, এই তাজ, তোর হলো আসবো? আর একবার আয়নার দৃষ্টি দিয়ে নিজেকে দেখে গলার আওয়াজ ছড়িয়ে বলল, আয়। আনভিশা কক্ষে প্রবেশ করে হাতে একটা বক্স নিল। প্রবেশ করে খানিক তপ দেখে দাঁড়িয়ে রইল। এরপর অস্ফুটে স্বরে আওলালো, মাশাল্লাহ, দেখ আনভি, একদম প্রশংসা করবি না, তুই জানিস এসব বেহুদা জিনিস আমি নিতে পারি না। আনভিশা ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে এসে বক্সটা রেখে তাজরিনকে নিচের দিকে ঘুরিয়ে নিল। এরপর বক্স থেকে কাজল বের করতে করতে বলল, আচ্ছা করলাম না, আয় তোকে কাজল দিয়ে দেই। তাজরিন থমথমে মুখে সে প্রস্তাব নাকচ করে বলল, না। আনভিশা মুখ খুলে বলল, তাহলে তুই একাই যা রিসিপশনে, আমি যাব না? শাড়ির সাথে হালকা সাজ না দিলে কি চলে? তোকে অযথা কিছু দেব না প্রমিস, শুধু যেটুকু না দিলে নয় সেটুকু দিব। তাজরিন গম্ভীর স্বরে বলল, তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? রিকোয়েস্ট করছি এভাবে? আনভিশার কথা না বাড়িয়ে তাজরিনকে ঘুরিয়ে মুখে একটু ক্রিম আর ফেস পাউডার দিয়ে দিল। এরপর ঠোঁটে হালকা নোট লিপস্টিক দিয়ে দিল। তারপর যত্ন সহকারে চোখের কাজলটা দিয়ে দিল। তাজরিনের একটা বিশেষত্ব হচ্ছে তার চোখ। ডাগর ডাগর আখি যুগল এত মায়া যে সে আখির মায়া বন্দী হবে যে কেউ। তার বোধহয় নিস্তার নেই। কিছু মানুষ থাকে যাদের চোখ কথা বলে। আনভিশার মনে হয় তাজরিন মুখ দিয়ে যে কথাগুলো ব্যক্ত করতে পারে না সেই সব কথা অনায়াসেই চোখে বলে দেয়। তার চোখের দিকে দৃষ্টি দিলে বোঝা যায় কখন সে রুষ্ট আর কখন সে চোখে এক বুক হাহাকার জমা হয়। ডাগর ডাগর আখি যুগলে কাজল পড়ায় দরুন, চোখ দুটো আরও আকর্ষণীয় লাগছে। শ্যামলা গরনের ছন্নছাড়া মেয়েটার কাজল চোখের মায়া একবার পড়লে বোধ হয় মায়া সহজে কেউ আটকাতে পারবে না। কাজল দেওয়ার পর আনভিশা কতক্ষণ যে সে চোখ দুটোতে স্থির দৃষ্টিতে চেয়ে রইল সে নিজেই টের পেল না। তাজরিনের কথায় তার ধ্যান ফিরল, রিসিপশন থেকে এসে আমার চোখ দুটো খুলে তোর হাতে দিয়ে দেব, তুই সেগুলো দিয়ে যখন তখন মার্বেল খেলিস। আপাতত শাড়ি পরবি তুই, চল। এরূপ কথা শুনে আনভিশা সশব্দে হেসে দিল। তারপর কথা সুর টেনে বলল, ও হে কাজল চোখের বালিকা, আপনি বললে আমি শুধু শাড়ি কেন, শাড়ির সাথে শার্টও পরতে রাজি। তাজরিন স্বগতোক্তি করে বলল, ভীষণ বাজে জোকস ছিল এটা, আই নো দ্যাট। এরপর আনভিশাও রেডি হয়ে নিল। দুই বান্ধবী রেডি হয়ে রিক্সা করে রওনা দিল জিদানের বাড়ির উদ্দেশ্যে। হুট করে রিক্সার পাশ দিয়ে হাওয়াই মিঠাই এলাকায় যেতে দেখে তাজরিন চিল্লিয়ে রিক্সা থামালো। ওর এরূপ কাণ্ড দেখে আনভিশা জিজ্ঞেস করলো, কি হলো? তাজরিন ঝটপট রিক্সা থেকে নেমে এক হাতে শাড়ির কুচি ধরে দৌড়াতে দৌড়াতে প্রত্যুত্তর করলো, হাওয়াই মিঠাই চলে যাচ্ছে, আলোর তো অনেক পছন্দ হয় মিঠাই, ওর যেন নিয়ে যাই। তাজরিনের এরূপ কাণ্ডে আনভিশা আনমনে হেসে দিল। কে বলবে এই মেয়ে রোশনির সাথে এত ঝগড়া করে।